শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible and visible? Am I audible and visible? Am I audible and visible? Let me start. Let me start. আজ কথা বলবো কিছু সাম্প্রতিক ঘটনার উপরে, বিশেষ করে ইন্ডো পাক ওয়ার। আর তার আগে শুরু করব একটা কথা নিয়ে। ও সরি, লেট মি রিডিউস আমি সরি Tamal Dasgupta is watching. Is Tamal Dasgupta watching? Am I sure? Oh, দুপুরে যখন খবরটা পেলাম দেয়ার ইজ সিজ ফায়ার, তখন মনের মধ্যে একটু মিক্সড রিয়াকশন হয়েছিল। তারপর সন্ধ্যাবেলা দেখলাম পিকচার আবার চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে কথা বলবো, আমি এই জায়গাটায় আসবো। আমি ইন্ডো পাক রিলেশনস অ্যান্ড ইন্ডো পাক ওয়ার, এই জায়গাটায় আসবো। তার আগে আমি শুরু করব আজকে। আমি বলেছি, কথা দিয়েছিলাম গতকাল, আমি আজকে বলবো পাকিস্তানের কি হবে, ফিউচার অফ পাকিস্তান। এটা আমি শুরু করব। আমি জাস্টিস মুখার্জি কমিশনের আর্গুমেন্টের সময় এই জায়গাটা নিয়ে কি বলেছিলাম সেইখান থেকে শুরু করব। তার আগে আরেকটু বলে নিই, গতকাল ছিল রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তীর দিনে আপনার সঙ্গে কথা বলার আমি সময় করে উঠতে পারিনি। আমি একটু কথা বলে আমি সাবজেক্টে চলে আসব। কবিগুরু রবীন্দ্রনাথ জীবনের শেষ প্রান্তে 41-এর জানুয়ারির পর থেকে যে কটা কবিতা, গান বা ছোট গল্প লিখেছেন মৃত্যুর আগে পর্যন্ত, অগাস্টে 41-এ মারা গেছেন, আর জানুয়ারির মাঝামাঝি সময়ে সুভাষচন্দ্র ভারতবর্ষ থেকে চলে গেছেন। এই যে প্রেক্ষাপট, ওনার যত গান, কবিতা, ছোট গল্পের একটা মূল সুর আছে। এই সুরটা একটু নিয়ে আগে বলেছি, একটু ধরে আমি সাবজেক্টে চলে যাব। রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্র, এই জায়গাটা নিয়ে একটু বলবো আমি। রবীন্দ্রনাথ বিশ্বমানের কবি, বাঙালির সাহিত্যের রবীন্দ্রনাথ যা অবদান জুগিয়েছেন, একাই হি ইজ রিপ্রেজেন্টেটিভ। বাংলা ভাষা, সাহিত্য, বাংলা ভাষার সম্পদকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার মতো এককভাবেই উনি অনেক। বাঙালি গর্বিত এবং বাঙালি ঋণী। তার দার্শনিকতা, তার কাব্য, তার ছোট গল্প, গান, এগুলো নিয়ে আমরা চর্চা করি। রবি ঠাকুরের নিজের একটা দুঃখ ছিল। দুঃখ হচ্ছে এই, আমাকে সবাই কবি আর দার্শনিক হিসেবেই চেনে। আমার আর একটা দিক আছে, হ্যাঁ, দেব মুখার্জি, আর একটা দিক আছে যেই দিকটা কেউ খোঁজ রাখে না। কোন সেই দিকটা? আর আমার আকর্ষণ ওই দিকটাতেই। ওই দিকেই, ওইখানেই লুকিয়ে আছে সুভাষচন্দ্র এবং কবিগুরুর সম্পর্কটা। ওইখানটা নিয়ে আমরা কেউ চর্চা করি না, করলে খুব কম করি, খুব গভীরে গিয়ে চিন্তা করি না।
আমি ওইখানটা বলে আমি আজকের ইন্ডো পাক ওয়ার সিচুয়েশনে চলে যাব। আমি আগে আলোচনা করেছি রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের যে সম্পর্কের বিবর্তন ঘটেছিল, একটা বিবর্তনের প্রথম থেকেই কিন্তু এই নয় যে ইভিন ফ্রম দ্য 1920s প্রথম থেকেই সুভাষচন্দ্রের সঙ্গে কিন্তু কবিগুরুর সম্পর্ক গভীর ছিল না, খুব অন্তরঙ্গ ছিল না। আস্তে আস্তে ডেভেলপ করেছে, আস্তে আস্তে ঘটনার প্রেক্ষাপটে আস্তে আস্তে সম্পর্ক খুবই গভীর হয়েছে। এবং যে গভীরতা ভারতবর্ষের মানুষ আজও জানে না কোন জায়গাটা কত গভীরে। দেখবেন যখন 1939-এ যখন সুভাষচন্দ্রের বিরুদ্ধে গোটা গান্ধী নেহরুর কংগ্রেস যখন চক্রান্ত করছে, কি তীব্র ভাষায় গান্ধী নেহরুর নেতৃত্বকে তিরস্কার করেছেন। রবি ঠাকুর এইরকম তীব্র ভাষায় কখনো বোধহয় কাউকে তিরস্কার করেননি। এমনও বলেছেন যে তোমরা সুভাষচন্দ্রকে অপমান করতে গিয়ে তোমাদের কংগ্রেস মঞ্চে যেখানে গণতন্ত্র মানবতার জয়ধ্বনি দেওয়ার কথা, সেখানে তোমরা হিটলার মুসোলিনির জয়ধ্বনি দিয়েছ। তোমরা এত, তোমাদের মঞ্চে বিষাক্ত সাপের গরল, বিষাক্ত সাপের নিঃশ্বাস প্রকাশ পেয়েছে। মানে কি তীব্র ভাষায়। এবার অনেক পরে যখন সুভাষচন্দ্র চলে গেলেন 1941-এর মিডল অফ দ্য জানুয়ারিতে, যে চলে যাওয়াটা, এই চলে যাওয়ার যে প্রস্তুতি পদ্ধতি ভীষণ সিক্রেট। এটা ভারতবর্ষে খুব কম লোক জানতো, খুব কম লোক, বোসবাড়ির মেজরিটি লোক জানতো না। যে ভাইপো ভাইজিরা যে কজন এটা একটু জানতো, একটা একটা অংশ, তারা কেউই মুখ খোলেনি। সিসির যে গল্পগুলো করে সম্পূর্ণ মিথ্যা, আসল লোকেরা কেউ মুখ খোলেনি। যারা জড়িত তারা কেউ মুখ খোলেনি, পরবর্তীকালেও মুখ খোলেননি। রবীন্দ্রনাথের যে অ্যাক্টিভ ইনভলভমেন্ট এইখানে, তার কিছু ছায়া আছে তার লেখার মধ্যে, তার ছোট গল্প বদনামের মধ্যে, সেটা আমি বিশ্লেষণ করেছি, বলেছি। রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের চলে যাওয়ার পরিকল্পনার একদম অংশীদার। আমি তার আগে আমি রবীন্দ্রনাথের দুঃখের কাহিনীটা একটু, দুঃখের কথাটা একটু একটু বলে আমি চলে যাব আজকে। হ্যাঁ, শান্তিনিকেতনে যখন সুভাষচন্দ্র 1938-এ সুভাষচন্দ্র কংগ্রেস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া, 23শে জানুয়ারি 1939-এ সুভাষচন্দ্রকে ইনভাইট করে শান্তিনিকেতনের আম্রকাননে তাকে সংবর্ধনা দিয়েছেন। সেই সংবর্ধনা দেওয়ার সময় রবি ঠাকুর কয়েকটা একটা দীর্ঘ একটা বক্তব্য রেখেছেন। তার মধ্যে আমি প্রথম স্ট্যান্ডাটা শুধু পড়ে শোনাবো। এতে রবি ঠাকুরের মনের একটা দুঃখের কথা আছে, যে দেশবাসী আমাকে অর্ধেকটা চেনে আর অর্ধেকটার খবর রাখেনি। সেই কোন অর্ধেকটা? কল্যাণীয় সুভাষচন্দ্র, আমাদের যা বলবার কথা 1000 বছর পূর্বে আমাদের ঋষিরা তা বলে গেছেন। যে আগমনী মন্ত্র এখানে শুনলেন, পৃথিবী যাদের আগমন প্রতীক্ষা করে তাদের জন্য তার অভ্যর্থনা বাণী কতদিন আগে তারা বলে গেছেন। সে পুরাতন হবে না। সমগ্র দেশে যে অভ্যর্থনার ভেতর দিয়ে তুমি এসেছ, আমাদের দেশ তোমাকে যে আসন দিয়েছে, সেই আসনের বার্তা রয়েছে ঋষিদের সেই পবিত্র বাণীর ভেতরে। তাদের বাণীতে তুমি পেয়েছ তোমার আসন। আমার খুশি হবার একটা কারণ হচ্ছে এই সুযোগে তুমি আমার পরিচয় পাবে। এ কথা শুনে হাসতে পারো, তুমি বলতে পারো আমার পরিচয় তোমার জানা আছে, কিন্তু এটা সম্পূর্ণ প্রকৃত কথা নয়। কেননা আমার পরিচয় জানবার
গুরুতর বাধা আমাদের দেশে ছিল। আমার আধখানি পরিচয় নিয়ে আমি বাংলাদেশে এসেছি, আমি আমার আধখানা পরিচয় নিয়ে বাংলাদেশে এসেছি। আমাকে লোকে জানে বাণীর সাধক হিসেবে, এখানেই থেমে গেছে। তারপর যে আমার আর কোনো সাধনার দেশ, তারপর যে আমার আর কোনো সাধনায় দেশ আমাকে আহ্বান করেছে, সে খবর পৌঁছতে বিলম্ব হলো। সেটা মনের ভিতর গ্রহণ করতে বাধা হওয়ার কথা, দোষ দিই না। এই দুঃখ, রবি ঠাকুরের এই দুঃখ, দেশবাসী আমাকে অর্ধেকটা চেনে, আমার কবি সত্তা, আমার সাহিত্যিক এবং দার্শনিক সত্তাটাকেই চেনে। আর একটা পরিচয় আছে, সেটা দেশবাসী জানে না। এই জায়গাটা, এই জায়গাটা। সৌরভ, দেবজিৎ, দেব, তমাল। এবার আরেকটা জায়গা, এবং আমি আগে বিশ্লেষণ করেছি, আমার বইয়ের মধ্যে দেখিয়েছি বিচিত্রা গ্রন্থে, যে রবি ঠাকুরের সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক খুব গভীর, এবং সুভাষচন্দ্রের এই 41 চলে যাওয়ার যে পরিকল্পনার, ভীষণ রহস্যজনক এবং জটিল পরিকল্পনার রবি ঠাকুর ডিরেক্ট অংশীদার। এটা আলোচনা করেছি ওই বইয়ে, বিচিত্রার মধ্যে। এবার আসছি আমি সুভাষচন্দ্র চলে যাওয়ার পরের, তারপর আগস্ট মাস পর্যন্ত যত লেখা, ওনার কবিতা, ছোট গল্প, গান, তার একটা সুরে বাঁধা। সেই সুরটা হলো এক দেশনায়কের আগমন বার্তা। এক দেশনায়ককে, তার জনগণ মন অধিনায়ক আবার ফিরে আসবে মহানায়কের বেশে, এক মহামানবের বেশে। ওই মহামানব আসে, এক মহামানবের বেশে, মহামানবের বেশে। গোটা পৃথিবী যুদ্ধে একদম ক্লিষ্ট আক্রান্ত, এই বিশ্বের এই সভ্যতার সংকটে সেই জনগণ মন অধিনায়ক ফিরে আসবেন মহামানবের রূপে। সেই আশাতেই তার শেষ দিনগুলো কেটেছিল। তার সে আশা তার জীবদ্দশায় পূর্ণ হয়নি। কিন্তু মহামানবদের সমস্ত ড্রিমসই হয় খুব মহান, হোলি ড্রিমস, ডিভাইন ড্রিমস হয়। এই ডিভাইন ড্রিমস কখনো মৃত্যু হয় না। এই ডিভাইন ড্রিমস জেনারেশনস আফটার জেনারেশনস, ম্যান আফটার ম্যান ইজ ক্যারিড অন। কে পরবর্তীকালে এগুলো এক্সিকিউট হয়, সব এগুলো বাস্তব রূপ পায়। তার যে সেই যে স্বপ্ন, তার যে ইচ্ছা, মহামানবের বেশে তার জনগণ মন অধিনায়ক, যাকে তিনি একদিন দেশনায়কের আসনে বসিয়েছিলেন, তিনি আসবেন। ওই মহামানব আসে। এইবার আসছি, এই স্বপ্নগুলো, গ্রেট স্বপ্নগুলো অনেক সময় সঙ্গে সঙ্গে রূপায়িত হয় না। ইট টেক্স ডিকেডস, মেবি এ সেঞ্চুরি, অনেক সময় লাগে। ওনার যে স্বপ্ন, ভারতবর্ষ স্বাধীন হবে, অখণ্ড ভারত স্বাধীন হবে, তার জনগণ মন অধিনায়কও, তার দেশনায়ক মহামানবের বেশে ফিরে আসবে। ওই মহামানব আসে এক সংকটময় মুহূর্তে। এই স্বপ্ন সার্থক হবে, সময় লাগবে, কারণ গ্রেট ড্রিমস নেভার ডাই, গ্রেট ড্রিমস নেভার ডাই। এবার আসছি আমি একটা জায়গাতে, সেটা হচ্ছে এই আজকের এই সংকট নিয়ে কথা বলবো আমি, ইন্ডো পাক ওয়ার নিয়ে। তার আগে আমি একটা কথা দিয়ে করি। জাস্টিস মুখার্জি কমিশনের সব কথা বলার আজকে ইস্যু নয়, কিন্তু সেখান থেকে আমি টেনে আনব। জাস্টিস মুখার্জির সঙ্গে আর্গুমেন্টের আমার কয়েকটা স্তর ছিল। একটা স্তরের অনেকগুলো ডকুমেন্টস মধ্যে একটা ডকুমেন্টস দেখিয়েছিলাম। দেখুন, নেতাজির প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ হলো একটি মাত্র সরকার, এক্সিস পক্ষের একমাত্র সরকার যে সারেন্ডার করেনি। অশোক, শুনে রাখো, নেতাজির আজাদ হিন্দ সরকার সারেন্ডার করেনি। এটা আমি একদম নেতাজির সিঙ্গাপুর হেডকোয়ার্টার্সের ডকুমেন্টস, ইস্যুড ডকুমেন্টস, যেগুলো একদম পেয়েছিলাম,
অরিজিনাল ডকুমেন্টস আর্কাইভস থেকে এবং ব্রিটিশ ফাইলস থেকে দেখিয়েছিলাম, ব্রিটিশও স্বীকার করছে যে সুভাষচন্দ্রের প্রভিশনাল গভর্নমেন্ট আজাদ হিন্দ সারেন্ডার করেনি, শুধু সিজ ফায়ার করেছিল। ক্লিয়ার? এটা আমার আর্গুমেন্টের একটা বড় জায়গা ছিল, কারণ এই জায়গায় দেখিয়েছিলাম যে এই সরকারটা থিওরিটিক্যালি এখনো বেঁচে আছে। যে সরকারের স্বপ্ন ছিল লিবারেশন অব দ্য আনডিভাইডেড ভারতবর্ষ অ্যান্ড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অব দি আনডিভাইডেড ভারতবর্ষ, এই স্বপ্ন এই সরকার থিওরিটিক্যালি এখনো বেঁচে আছে। আমার আর্গুমেন্টের এইখানে, তারপরে আমি আর্গুমেন্ট পরপর করে গেছি, এবং ব্রিটিশ ডকুমেন্টও বলছে যেটা একমাত্র সরকার যখন জাপান, জার্মানি, ইটালি, বার্মা, ফিলিপাইন্স, থাইল্যান্ড all has surrendered, all surrender, একমাত্র সুভাষচন্দ্রের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নট সারেন্ডার, এবং নট অনলি দ্যাট, তারা সারেন্ডারের কোনো ইচ্ছেও প্রকাশ করেনি। দ্যাট ইজ মাই ডকুমেন্ট। আমি ডকুমেন্টটাকে একটু পড়ে শোনাবো। আমি পড়ে শুনিয়েছি আগে, আমি দেখি ডকুমেন্টটা পেলে আমি, ইয়েস আমি দেখছি, আমি হাতের কাছে পেলে ওটা একটা একদম, ইয়েস একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। এটা আমার ফার্স্ট এপিটেপিটির পার্ট ছিল এটা। ইয়েস, ও হ্যাঁ পেয়েছি। ফাইল ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া 138 INA। ইয়েস, the provisional government of Azad Hind presumably has the distinction of being the only government which has not yet made peace with the Allies, and it was in character for the Free India Radio from Shonan, that is Singapore, to be broadcasting defiance 2 days after the Japs has accepted the surrender terms with a fighting and curiously emotionless speech from Netaji himself. Netaji himself getting speech ekdom without whispering of any surrender, even after Japan has surrendered. Only government which has not surrendered, only declares ceasefire, only declares, and you know what is meant by ceasefire. Ceasefire is not surrender. এবার আসছি আমি এইগুলো এবার, তারপর একটা সময় যখন জাস্টিস মুখার্জি বললেন যে অনেক ডকুমেন্টস পড়ে যায়, ইয়েস আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর আর্গুমেন্ট দ্যাট নেতাজি হ্যাজ নট ডাইড। তারপর অনেকগুলো প্রশ্ন করেছিলেন। আমি শুধু একটা প্রশ্নে আজকে আমি একটা প্রশ্ন ডিসকাস করব। অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমি আজকে ডিসকাস করব। যেমন একটা প্রশ্ন উনি আমায় করেছিলেন, ডক্টর পল আমাকে বলুন হাউ হি এসকেপড, সেটা আমি আগে ডিসকাস করেছি। আরেকটা প্রশ্ন করেছিলেন, দেন why not he has appeared? Question by chairman, what was preventing his appearance? এই এর প্রশ্নের জবাব দিয়েছিলাম আমি কয়েকটা হেডলাইনে। একটা বলেছিলাম ওয়ার ক্রিমিনাল ইস্যু, সেকেন্ড পয়েন্টটা নিয়েছিলাম ট্রাইফার্কেশন অফ দ্য কান্ট্রি, দ্যাট ইজ ডিভিশন অফ দ্য কান্ট্রি। ডিভিশন অফ দ্য কান্ট্রিটাই হচ্ছে ওনার অ্যাপিয়ারেন্সের পথে সব থেকে বড় বাধা, নট ইভিন দ্য ওয়ার ক্রিমিনাল ইস্যু। আর জিনিস বলেছিলাম তার ক্যারেক্টার, তার যে বেডরক, হি ইজ মিস্টিক অ্যান্ড মিস্টিরিয়াস, এই জায়গাগুলো। অ্যান্ড এইভাবে আমি সাজিয়েছিলাম আমার অ্যান্সার, why he has not appeared. এবার আমি এইখানটা পড়ি, ট্রাইফার্কেশন, এখানে এই পয়েন্টে আমি
সব পয়েন্ট ডিসকাস করব না, শুধু ট্রাইফার্কেশন নিয়ে আমি কি বলেছিলাম সে সময় আর্গুমেন্টে, আমার রিটিন আর্গুমেন্টে, ভার্বাল আর্গুমেন্ট এবং রিটিন আর্গুমেন্টে। ট্রাইফার্কেশন অফ হিজ ডিভাইন মাদারল্যান্ড is an important factor. His mission was emancipation of the undivided divine motherland. Though the subcontinent is apparently out of the British Empire, trifurcation of his divine motherland has complicated situation in front of him. I have repeatedly asked myself where he will come, to East Pakistan, that is Bangladesh today, or to truncated India, or to Pakistan. In his language, which is the India, in his language, in the Mahakal language, Royal Republic in the Commonwealth under the that is India ke uni bolechen Royal Republic under Commonwealth. আর বাংলাদেশটা হচ্ছে ইসলামিক বাংলাদেশ, পাকিস্তান কমপ্লিটলি ইসলামিক, under permanent leadership of British throne, or to Pakistan, where you will come. This is very difficult question to be answered, particularly for a person who cannot imagine of divine motherland with two hands truncated. আর আমি ক্যাজুয়ালি একটা প্রশ্ন করেছিলাম জাস্টিস মুখার্জিকে, স্যার আপনার তো দুই ছেলে এক মেয়ে, তারা যদি মারামারি করে ভাগাভাগি করে তিন জায়গায় থাকে, আপনি কোথায় থাকবেন? আপনি কার ঘরে যাবেন? এবার আসছি আমার এই ট্রাইফার্কেশনটা যেমন, তারপরে গত 25-30 বছরে আমাকে যখনই কোনো সাংবাদিক প্রশ্ন করেছে, আমি একটা কথাই বলেছি, মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে ওনার জীবনের, ওনার অ্যাপিয়ারেন্সের বাধা হিসেবে এবং সারা সাউথ এশিয়ার ভাগ্যেও, সাউথ এশিয়ার সমস্ত সরোজ অ্যান্ড অ্যাংজাইটিস, ব্লাড বাথ, পভার্টি, সমস্ত পাপের মূলে হচ্ছে ট্রাইফার্কেশন, দিস ডিভিশন অফ দ্য মাদারল্যান্ড। কারণ যে মানুষটা 41 জানুয়ারিতে এই স্বপ্ন নিয়ে বেরিয়ে গেছেন, লিবারেশন অ্যান্ড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দি আনডিভাইডেড ভারত, তার পক্ষে অন্য কোনো কম্প্রোমাইজ করা সম্ভব না। এবার সেই যুদ্ধ তাকে করতে হবে পর্দার সামনে, যেখানে পর্দার সামনে থাকলে তার এগেনস্টে ওয়ার ক্রাইম ইস্যু আছে ডাইরেক্ট খুন করার পরিকল্পনা বড় বড় শক্তিদের, এবং এই দেশের লোকেরাও তাকে খুন করতে চায় কিছু কিছু নেতা। সে অবস্থায় তার প্রকাশ্যে আসা, এই জন্য বলেছিলাম তার পক্ষে প্রকাশ্যে আসা সম্ভব নয়। সুতরাং তাকে যা কিছু করতে হবে পর্দার পেছনে। এবং তিনি যে যুদ্ধ শেষ হলো 45-এ, সে সময় তার যে ওই সময়কার ওয়ান অফ দ্য লাস্ট স্পিচেস, উনি পরিষ্কার বলেছেন, হ্যাঁ আমরা যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু একটা জিনিস, ব্রিটিশকে 2 বছরের মধ্যে ভারত থেকে চলে যেতেই হবে। His speech was in the August, and within 2 years 47-এর মধ্যে ইংরেজকে চলে যেতে হয়েছিল। প্রফেটিক। এইবার সাউথ এশিয়ার যে ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে এবং গ্লোবাল সুপার পাওয়ার্সের যে ইকুয়েশন চেঞ্জ হয়েছে, এই রিয়েলিটিকে মেনেই তাকে তো এগোতে হবে। আর তার সমস্ত অ্যাক্টিভিটি তো উইল বি সাবজেক্টেড টু বিগ পাওয়ার্সদের ইকুয়েশনসের মধ্যেই তাকে কাজ করতে হবে। আর সেই সঙ্গে যে সাউথ এশিয়ার মানুষের যে মানসিকতা, তাদের শক্তিগুলোর যে বিন্যাস, এই বিন্যাসকে মেনে নিয়েই কাজ করতে হবে। এবং দুটো জিনিস শর্ত, যেটা হচ্ছে সাউথ এশিয়া, বিশেষ করে ইন্ডিয়ার মানুষের মধ্যে মানসিকতার পরিবর্তন, তাদের ডিজায়ার কি, ন্যাশনাল এইমস কি, এবং ওয়ার্ল্ড পাওয়ার্সের ইকুয়েশন, এই দুটো জিনিসের চেঞ্জেসের উপর নির্ভর করবে তার স্টেপসগুলো। এবার আমি জাস্টিস মুখার্জি কমিশনে আর্গুমেন্ট একটা জায়গায় বলেছিলাম
বাংলাদেশ লিবারেশন ওয়ার সেন্ট্রাল ক্যারেক্টার ইজ নাইদার মুজিব নর ইন্দিরা গান্ধী। আমি আবার ক্লিয়ার করছি, আবার সবার পেছনে বিশাল যে ঝড় উঠল, সবার পেছনে বসে আছেন উনি। এখানে ইন্দিরা বা মুজিব সেকেন্ডারি ক্যারেক্টার্স, আউটার অরবিটে। ইন্দিরা চেয়েছে বাংলাদেশ যুদ্ধে জিতে একটা বড় ইস্যু নিয়ে সেটাকে পলিটিক্যালি ইউজ করা, তার মাইনরিটি গভর্নমেন্টকে মেজরিটি গভর্নমেন্টে কনভার্ট করা, ভোটে জেতা, তার পলিটিক্যাল সাইডটা দেখেছে। বাঙালি খুন হয়েছে, রেপড হয়েছে, এই ইমোশন তার তার ধান্দায় ছিলেন তিনি। আর মুজিব ছিলেন আরেক ধান্দায়। মুজিব, আমি আবার বলেছি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ কখনো চাননি, 11th আওয়ারেই চাননি, এবং তিনি মুক্ত বাংলাদেশের ডিক্লারেশনে সইও করেননি। যেটা ডিক্লারেশন হয়েছে তার নাম করে অন্য লোক ডিক্লারেশন করেছে, এবং তিনি এই আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে পাক অথরিটির সঙ্গে, ভুট্টো বা সেই সময়কার সামরিক নেতাদের সঙ্গে বার্গেনিং করে হি ওয়ান্টেড টু বি প্রাইম মিনিস্টার অফ দ্য হোল অফ দি পাকিস্তান। বাঙালির ভালো ওয়াজ নট হিজ প্রাইমারি এম। কিন্তু সবার পেছনে মহাকাল দেখছেন যে এই অন্তত ইন দিস সিচুয়েশন লেট পাকিস্তান বি ডিভাইডেড, এবং এই ডিভিশনটা হলেই পাকিস্তান ইটসেলফ উইল বি ইকোনমিক্যালি নন ভায়াবল। এই ইকোনমিক্যাল নন ভায়াবিলিটি উইল লিড টু ফ্র্যাগমেন্টেশন অফ পাকিস্তান ইন্টু 4 ফ্র্যাগমেন্টস, খণ্ডা একদম, এটা সঙ্গে সঙ্গে। এবং তার বলার, মহাকাল হিসেবে তার বলার মধ্যেই আছে, পর এবার আসবে, ওদিকে পক আসবে, ওদিকে আফগানিস্তান, ওদিকে বালুচিস্তান আসবে, এখানে আস্তে আস্তে আগুন জ্বলবে। এই কথাগুলো মহাকালের কথার মধ্যেই আছে, ওই মহানব আসে এই বইয়ের মধ্যেই আছে, মহাকাল কথনের মধ্যেই আছে কি কি ঘটবে এই সাউথ এশিয়াতে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কিভাবে পাওয়ার ইকুয়েশনসগুলো চেঞ্জ হবে। বাংলাদেশ সেই মুহূর্তে, অনেক অনুচররা চেয়েছিলেন সেই মুহূর্তে বাংলাদেশটা ভারতের সঙ্গে অ্যানেক্সড হয়ে যাক। যেমন পরবর্তীকালে, যেমন পরবর্তীকালে 1975-এ আমাদের একটা নর্থ ইস্টের আমাদের এই অঞ্চলটা একটা কান্ট্রি বিকেম পার্ট অফ ইন্ডিয়া অ্যাজ এ প্রভিন্স, আমাদের সিকিম। এবং সিকিম যখন যুক্ত হলো ইন্ডিয়ার সঙ্গে অ্যাজ এ প্রভিন্স, তখন বাংলাদেশের যুদ্ধকালীন প্রভিশনাল গভর্নমেন্ট ইন এক্সাইলের প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন। সেই কথাটা যে সিকিমের লোক খুব বুদ্ধিমান, তাই তারা এই সুযোগে ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভদ্রলোকের নাম জানেন? সে বিখ্যাত ব্যক্তির 75-এর স্পিচটা, যাকে বিখ্যাত উক্তিটা মনে আছে আপনাদের? হ্যাঁ, উনি বাংলাদেশের খুব বিখ্যাত মানুষ, মহৎ মানুষ, তাকে মানুষ ভুলে গেছে, কিন্তু হি ইজ রিয়েলি গ্রেট। আমি সেই মানুষটাকে খুব শ্রদ্ধা করি, সবসময় নাম মনে রাখতে পারি না। কি নাম? হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার of the provisional government of Bangladesh in exile? উনি, ওনার নেতৃত্বে, হ্যাঁ, তাজউদ্দিন আহমেদ, ইয়েস, তমাল দাশগুপ্ত, তাজউদ্দিন, ইজি তাজউদ্দিন, ইয়েস, তাজউদ্দিন। আমি শুধু ওনার স্পিচটা 1975-এর ওনার স্পিচটা একটু পড়ে শুনিয়ে দিই। কোথায় আছে একটু প্লিজ, আমি সবগুলো আজকে একটু সরি, তাজউদ্দিন আহমেদ, ইয়েস, ইউ আর রাইট, তাজউদ্দিন আহমেদ, পসিবলি ইউ আর রাইট। আমি কোথায় রেখেছি এই ডকুমেন্টসগুলোকে আপনাদের
পরবর্তীকালে কাজে লাগবে এগুলো। হ্যাঁ, হ্যাঁ সরি, আমি আমি পেলে, হ্যাঁ, possibly Tajuddin Ahmed. Tajuddin Ahmed, possibly. He has the he was the prime minister of the provisional government, এবং এবং ওনাকেই সব থেকে বেশি পাক অথরিটি ভয় করত, ভীষণ বুদ্ধিমান এবং সৎ মানুষ, যাকে পরবর্তীকালে মুজিবুর রহমান ক্ষমতায় এসে 72-র পরে যাকে মার্জিনালাইজড করলেন এবং প্র্যাকটিক্যালি ওনাকে একদম একঘরে করে দেন, এবং এই মানুষটাকে পরবর্তীকালে জেলখানার মধ্যে সমর এরা যারা মুজিবকে খুন করার পরে এনাকেও খুন করেছিল জেলের মধ্যে, তাজউদ্দিন আহমেদ। ইয়েস, তাজউদ্দিন আহমেদই, ইয়েস। এবার আসছি আমি সেইখানটা, হ্যাঁ পেয়েছি, সরি পেয়েছি, এটা তাজউদ্দিন আহমেদ, বালাসাহেব দেওর, তাজউদ্দিন, রাজনারায়ণ, জ্যোতির্ময় দত্ত, স্টেটসম্যানস রাজনারায়ণ, বাদশা খান, শৈলেশ দে, অজিত। ও ইয়েস, 1975, সিকিমের জনগণ বুদ্ধিমান, তাই তারা ভারতভুক্তির সুযোগ গ্রহণ করল। তাজউদ্দিন আহমেদ, ইয়েস তমালবাবু, ইউ আর রাইট। বাংলাদেশের মন্ত্রী, হ্যাঁ মুজিবের সময় মন্ত্রী ছিলেন, কিন্তু তার আগে হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য এক্সাইল গভর্নমেন্ট। সিকিমের ভারতভুক্তি উপলক্ষে তার উক্তি 1975। এরপরেই তো এটা এটা আর্লি পার্ট, জানুয়ারি মাসের দিকে বক্তব্য ছিল। তারপর তো 75-এর 15 অগাস্টে ওখানে ম্যাসাকারগুলো হলো, এবং তাজউদ্দিন আহমেদও জেলের খানার মধ্যে খুন হয়ে গেলেন। তার মনের মধ্যে কিন্তু একটা ইচ্ছে ছিল, লেট বাংলাদেশ মার্জ উইথ ইন্ডিয়া। কিন্তু মহাকাল বলেছিলেন যে এই সময় বাংলাদেশে অনেক মানুষের এমন মনের ইচ্ছে যে তারা ইসলামিক বাংলাদেশ চাকতে চায়, তো লেট দেম চাক ইট, সেকেন্ড ফেজ উইল কাম। ইয়েস, দ্যাট সেকেন্ড ফেজ হ্যাজ কাম। এবার আমি আসছি অন্য জায়গাতে। আজকের পরিস্থিতি, আজকের পরিস্থিতি হচ্ছে ইন্ডো পাক ওয়ার। দেখুন একটা জিনিস, মিড ডেতে খবরটা এসে যে সিজ ফায়ার হয়েছে। সিজ ফায়ার, মুজিব সাইলেন্সড, ইয়েস, মুজিব সাইলেন্সড and sidelined him, sidelined him। এবং আমি বাংলাদেশের যতগুলো ক্যারেক্টার আছে, আমি দুজন লোককে খুব শ্রদ্ধা করি, একজন ফজলে হক আর একজন দিস তাজউদ্দিন আহমেদ। অ্যান্ড মুজিব আমাদের ভারতের গান্ধীর মতে হচ্ছে চিটিংবাজ। গান্ধী যেমন দেশবাসীর সঙ্গে চিটিং করেছেন, মুজিবও দেশের সঙ্গে চিটিং করেছেন, ধান্দাবাজি করে গেছেন। দুজনের কাজের মধ্যে অনেক মিল আছে, আমি আলোচনা করেছি এক সময়। দুজনেই চিটেড হ্যাজ দ্য পিপল, যে ধান্দাবাজির জন্য। অ্যান্ড মুজিব সাইলেন্স তাজউদ্দিন অ্যান্ড অল রিয়েল মুক্তিযোদ্ধাজ, ইয়েস। এবার আসছি আমি আজকে। দেখুন, পাকিস্তানের জন্মের মূল জায়গাটা তো হচ্ছে হিন্দু অ্যান্ড শিখ বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, মানে যাকে উগ্র ইসলাম। এটাই হচ্ছে পাকিস্তানের জন্মের উগ্র ইসলাম, যে উগ্র ইসলাম পৃথিবীতে অন্য কারো বাঁচার অধিকার স্বীকার করে না। ইসলামের অনেকগুলো ফেস আছে, কিন্তু যেটা হচ্ছে একদম উগ্র ইসলাম, যেটা হচ্ছে ইসলামের কোর, যেটা অনেক অনেক সফট হিসেবে দেখায়, কিন্তু আসল যদি আপনারা কোরআন পড়েন দেখবেন, কোরআন ইটসেলফ ইজ নট সফট। কোরআনের যে কোর কথা, যেটা আসল যে কোরআন, ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আদার ফেথস ইন দিস ওয়ার্ল্ড, বিশ্বাস করে না। এই উগ্র ইসলাম
এই কোর থেকেই তো পাকিস্তানের জন্ম। তো এ কোনোদিনই, এবং এই ঘৃণা থেকেই, একটা হেড থেকে তার জন্ম, সে কতদিনই বেরিয়ে আসতে পারবে না এ থেকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, পরবর্তীকালে জিন্নার মৃত্যুর পরে পাকিস্তান গ্র্যাজুয়ালি হ্যাজ বিকাম এ মিলিটারি স্টেট, মিলিটারি স্টেট। এবং আরও ভয়ঙ্করভাবে, নট অনলি মিলিটারি, মিলিটারির মধ্যে একটা ডিপ স্টেট আছে। এখানে গভর্নমেন্টগুলো রান করে মিলিটারির কথায়, মিলিটারি ডিক্টেট টার্মস। আবার মিলিটারির মধ্যে আর একটা কোর গ্রুপ আছে, মিলিটারির মধ্যে একটা কোর গ্রুপ আছে, যে কোর গ্রুপটা তারা মিলিটারিকে ডিক্টেট করে। ইভেন মিলিটারি আর্মি চিফ হ্যাজ লিটল সে অন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য মিলিটারি। আর সিভিল গভর্নমেন্ট যখনই থেকেছে তাদের কোনো সে নেই, মিলিটারি ডিক্টেটস। এবং মিলিটারি জেনারেলদের মূল টার্গেট হচ্ছে নট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, তাদের বিদেশে, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়াতে তাদের তাদের ফান্ড, তাদের ট্রেজারটাকে বৃদ্ধি করা। এবং আর্মিতে যে বিপুল টাকা যে ফান্ডিং হয় তার একটা বড় অংশ চুরি, সাইফন্ড আউট হয়ে যায়। এই হচ্ছে। আর ওরা জানে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধটাকে লাগিয়ে রাখতে পারলেই কান্ট্রির বাজেটের একটা বড় অংশ আর্মিতে আর্মিতে ইনভেস্ট হবে। আর্মি ডিমান্ড করবে, দেখো ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, আমার ডিমান্ড বেশি, আমাকে ওয়েপন্স কিনতে হবে, অমুক তমুক। আর পাকিস্তানে তো ওরা ওয়েপন্স নিজেরা তৈরি করে না, বাইর থেকে ওরা কেনে। তখন কাট মানি, এই কাট মানি একটা খাওয়ার সুযোগ এই জেনারেলিস্টদের, ওরাই তো ডিডগুলো সই করে। যেটা ইন্ডিয়াতে একসময় ছিল, এই যে নেহেরু গান্ধীদের সময়, সমস্ত যেখানে সুযোগ আছে আমাদের ডিফেন্স অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গানস তৈরি করা, সেগুলো না করে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোকে বন্ধ রেখে বাইর থেকে সমস্ত ওয়েপন্স কিনে কাটমানি খেত। এই কাটমানি খাওয়ার জায়গা। তাহলে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। সুতরাং পাকিস্তান সিজ ফায়ার করলো কি পিস ট্রিটি করলো, এগুলো খুব ক্ষণস্থায়ী। দে আর বাউন্ড টু ভায়োলেট দ্যাট, কারণ ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ না লাগাতে পারলে আর্মির কোনো বেনিফিট নেই, আর্মি জেনারেলসের বেনিফিট নেই। আর হিন্দু ঘৃণা থেকেই, হিন্দু অন্য ধর্মের প্রতি ঘৃণা থেকেই যার জন্ম, সে কখনো চুপ করে বসে থাকতে পারে না, সে অন্য লোককে খুন, এই রক্ত তার খাওয়া অভ্যাস হয়ে গেছে। যে মিছুনি মাছের গন্ধ, শুতে শুতে মাছের গন্ধ না হলে ঘুমোতে পারে না, যে রাত্রে যে 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 সে কাঁচা মাছের ঠাকা মাথা গড়ায় রিয়ে সে ঘুমোবে, তাহলে ঘুম আসবে। কিচ্ছু করার নেই, তার তার কিচ্ছু করার নেই। সুতরাং একেই দ্বন্দ্ব লাগিয়ে রাখতে হবে, তার যে মিলিটারি জান্টার স্ট্যাটাসকে কন্টিনিউ করতে। ইঙ্গোমার্কির নির্দেশেই আমাদের চূড়ান্ত নির্দেশ। হ্যাঁ, তাই পাশ্চাত্যের বাক্যই আজ আমাদের বেদবাক্য। আচ্ছা, এই যে অবস্থা, এই যে অবস্থা থেকে এই এই যে পাকিস্তানের, এই হচ্ছে, ওকে যুদ্ধ কন্টিনিউ করতেই হবে। টেম্পোরারি সিজ ফায়ার করেছে, আবার সন্ধ্যাবেলা ব্রেক করেছে, কারণ যারা ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছে তারা তো সেই ডিপ স্টেটের লোক নয়, যারা রিয়েলি কাবেক্সানকে গাইড করে গভর্নমেন্টের তরফ থেকে বা আর্মির তরফ থেকে। বাট আর্মি বা সিভিল গভর্নমেন্ট তারা তো রিয়েল রুলার অফ দ্য পাকিস্তান নয়, তারা ডিপ স্টেট। এই ডিপ স্টেট ইজ নট অ্যান্সারেবল টু এনি ওয়ার্ল্ড বডি। সুতরাং গভর্নমেন্টকে বললো আমরা সিজ ফায়ার করবো, বা আর্মির কে বললো সিজ ফায়ার, কথা এতেই শেষ কথা নয়। ডিপ স্টেট যা চাইবে তাই হবে, আর ডিপ স্টেটের এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আর পাকিস্তানের যা ডেস্টিনি, পাকিস্তান উইল বি ডিসইন্টিগ্রেটেড। এ থেকে অন্য কোনো ডেস্টিনি নেই এর। there is no other destiny, there is no other destiny। আর সৌদি আরব ফোন করেছে না, এ আমাদের ট্রাম্প ফোন করেছে, অ্যাজ প্রেসিডেন্ট ফোন করেছে, না ব্যক্তি হিসেবে ফোন করেছে, সেটা সঙ্গে সঙ্গে ভোলেটাইল হয়ে গেল। সঙ্গে সঙ্গে তো ইন্ডিয়া যে কথা দিয়েছিল যে ঠিক আছে ওরা যদি সিজ ফায়ার চায় আমরাও সিজ ফায়ার করবো, সিজ ফায়ার তো ভায়োলেট করেছে ওরা, বলেও ছিল গভর্নমেন্ট যে ওরা যদি উপাস থেকে যদি কোনো ভায়োলেশন করে, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ ওয়ার, উইল রেসপন্ড প্রপারলি। সুতরাং এই আপ ডাউনসগুলো হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে
বা রাম রাবণের যুদ্ধে এই জিনিসগুলো, এই আপস ডাউনসগুলো খুব মাইনর। পয়েন্ট ইজ হোয়াট ইজ দ্য ফিউচার, ডেস্টিনি কি? এটাই ডেস্টিনি, এটা হতে হবে। দি ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান, এটা হতে হবে। কারণ বালুচিস্তান মুক্তি চায়। বালুচিস্তানের আজকের এই ওয়ারটা আজকের নয়, মনে রাখবেন। ফর লাস্ট 80 years দেয়ার ইজ এ গভর্নমেন্ট ইন এক্সাইল। বালুচ লিবারেশন আর্মির একটা গভর্নমেন্ট আছে ইন এক্সাইল, একটা হেডকোয়ার্টার লন্ডনেই বসে আছে। বালুচ গভর্নমেন্ট বসে আছে, একটা সিন্ধু গভর্নমেন্ট বসে আছে ইন এক্সাইল। সুতরাং এই যে এই যে 30 লক্ষ বাঙালি রেপ্ট হয়েছিল, খুন হয়েছিল, ওখানে বালুচরা কয়েক লক্ষ খুন হয়েছে, তাদেরও একটা স্বপ্ন আছে, অ্যান্ড তাদের তাদের ড্রিমস আছে। সেই স্বপ্ন তাদের ভগবান শোনেন, তাদেরও ত্যাগ আছে। বালুচিস্তানকে পাকিস্তান, হোয়াট ইজ পাকিস্তান আর্মি? পাকিস্তান আর্মি ইজ কম্পোজড মেনলি 90% অফ দ্য ওয়েস্ট পাঞ্জাবিজ, সুন্নি ওয়েস্ট পাঞ্জাবিজ। এক সময় পাক আর্মির খুব স্ট্রং সেগমেন্ট ছিল বালুচ, বালুচ রেজিমেন্ট। দ্যাট বালুচ রেজিমেন্ট ইজ নো মোর ফর পাকিস্তান আর্মি। বালুচিস্তান ওয়ান্স লিবারেশন, সিন্ধু ওয়ান্স লিবারেশন, অ্যান্ড ওদিকে ডুরান লাইনের এপাশে যে অংশ, ওটা হচ্ছে হিস্টোরিক্যালি পার্ট অফ আফগানিস্তান। পাখতুনরা উইল গেট ব্যাক দ্যাট। পক ইন্ডিয়ার পার্ট, পক উইল গেট। কে সাময়িকভাবে 10 মিনিট সিজফায়ার ছিল, এ নিয়ে মন খারাপ করার, আমি মন খারাপ করছি না। ডেস্টিনি ইজ, মহাকালের কথা। পাকিস্তান উইল বি ফ্র্যাগমেন্টেড, ফ্র্যাগমেন্টেড। শুধু পাকিস্তান নয়, পাকিস্তান নয়, বাংলাদেশের ভাগ্যেও কি আছে? একদম মহাকালে বাংলার ভাগ্যেও দুর্ভাগ্য আছে। চীনের ভাগ্যে কি আছে চীন নিজেও জানে না। মহাকালের কথা, চীনের ভাগ্যে কি লুকিয়ে আছে চীন নিজেও জানে না। আর গোটা মুসলিম দুনিয়ার ভাগ্যে কি আছে জানলে মুসলিম দুনিয়া আঁতকে উঠবে, এটা মহাকালের কথা। ভাই, মানব সভ্যতার ইতিহাস ওই 1-2 দশক 8 দশকে চেঞ্জ হয়নি। ইট নিডস লং লং পিরিয়ড অফ ওয়ার অ্যান্ড স্যাক্রিফাইস। আর এটা কখনো কেউ ভেবেছিলেন কখনো যে যে ঢাকায় যে ইউনুস গভর্নমেন্ট বসে আছে, লাফাচ্ছিল কলকাতা দখল করবে, সেভেন সিস্টার্স দখল করে নেবে, তার পেছনে লেগে গেছে একটা সাডেনলি ডেভেলপড একটা নিউ আর্মি, আরাকান লিবারেশন আর্মি? ভেবেছিলেন কখনো? আর যে চীন ভেবেছিল গোটা পৃথিবীকে রুল করবে, তার যে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। আমি আধ ঘন্টা পরে কথা বলবো। যে যে চেঞ্জগুলো আসবে, ঠিক পাকিদের মেন্টালিটি হচ্ছে বাংলাদেশের মুসলিম এক্সট্রিমিস্টদের। এই এক্সট্রিমিজম অনেক লাফানো যায়। যে মুহূর্তে বাংলাদেশ পাক ফ্রন্টে যখন এই ইন্ডিয়া, যখন যুদ্ধের সময় ইন্ডিয়ান স্পোক্স পার্সনরা সবসময় বলবে যে আমাদের জয় হয়েছে, পাকিরাও বলবে যে আমাদের জয় হয়েছে, আমাদের সেনাবাহিনী গিয়ে ইন্ডিয়ার অনেক ইনস্টলেশন ভেঙে দিয়ে এসছে। দুপক্ষই নিজেদের গান গাইবে। কিন্তু একটা জায়গায় আমি নিশ্চিত ছিলাম যে বাংলাদেশ ইন এ পজিটিভ, ইন্ডিয়া ইজ ইন এ পজিটিভ এরিয়া, ইন এ পজিটিভ এরিয়া। ইন্ডিয়ার ক্ষতি হলেও কিছু, বেশি ক্ষতি পাকিস্তান হয়েছে এবং ইন্ডিয়া ইজ এ পজিটিভ প্লেস। তার সব থেকে বড় ইনডিরেক্ট উদাহরণ হচ্ছে, এভিডেন্স হচ্ছে, কলকাতার বুকে অন্তত মাকুরা শিকুরা প্রসেশন করেনি। যদি পাকিস্তানের কোনো ভিক্টরি হতো, তাহলে কলকাতায় আমরা একটা মিছিল দেখতাম, ভিক্টরি মিছিল। পাকিস্তানে মিছিল না হলে কলকাতায় মিছিল দেখতাম শিকুমাকুদের। সেটা হয়নি। এই শিকুমাকুগুলো হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটম বোমা পড়েছিল, ওরা আনন্দে নৃত্য করেছিল কলকাতার মাটিতে, এই মাকুগুলো। আর আজকে ওরা বলছে বিশ্ব শান্তি চাই।
মানুষের শান্তি চাই। এরা হচ্ছে সেই প্রাণী যারা ইউএসএসআর অ্যাটম বোমা ফাটালে বলে বিশ্বের ভালোর জন্য হচ্ছে, চায়না অ্যাটম বোমা ফাটালে টেস্ট করলে বলবে বিশ্বের শান্তির জন্য। হিরোশিমা নাগাসাকি, আমেরিকা যখন বোমা ফাটিয়েছিল আগস্ট মাস 1945-এ, পৃথিবীর ভালোর জন্য। আর ইন্ডিয়া যদি অ্যাটম বোমা টেস্ট করে, দেশের পৃথিবীর খুব ক্ষতি হয়ে যাচ্ছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। এরা হচ্ছে এরকম, এরা হচ্ছে যে পেড এজেন্টস অফ দ্য ফরেন মাস্টার্স। এবার আসছি আমি, বাংলাদেশের কপালেও কিন্তু দুঃখ আছে। হ্যাঁ, চীনের কপালে আসি। চীন ভেবেছিল যে ওদিকে একদম নর্থ থেকে, চীন থেকে নর্থ আমাদের আকসাই চীন হয়ে রাস্তা করে থ্রু নর্দার্ন পার্ট অফ পাকিস্তান, থ্রু বালুচিস্তান হয়ে একদম আরব সাগরে একটা বিশাল একটা একটা হাইওয়ে করে দুদিকে ট্রেড করবে সে। তাহলে এদিকে ইন্ডিয়াকে স্তব্ধ করে দেবে, ইন্ডিয়ার এগেনস্টে একটা বড় একটা হাত সে তৈরি করবে, স্ট্রং হ্যান্ড তৈরি করবে উইথ দ্য হেল্প অফ পাকিস্তান। আর এদিকে থ্রু বার্মা আপ টু বে অফ বেঙ্গল, ওদিকে একটা বিশাল রোড ইনিশিয়েটিভ, বিশাল ট্রেড লাইন করে ইন্ডিয়াকে সে স্ট্র্যাঙ্গুলেট করবে। বালুচিস্তান ইটসেলফ ইজ গোয়িং আউট অফ হ্যান্ডস অফ পাকিস্তান, অ্যান্ড বালুচিস্তানে চাইনিজ ইঞ্জিনিয়ার্স এবং ওয়ার্কার্সদের লাইফ যখন থ্রেটেন্ড হচ্ছে, চায়না নিজে আর্মি পাঠিয়েছিল। অল দেয়ার ড্রিমস আর স্যাটার্ড। অ্যান্ড এদিকে আরাকান আর্মির সঙ্গে এখানেও চীনের ড্রিম অফ ক্রিয়েশন অফ এ নিউ পোর্ট অ্যান্ড এ হিউজ ট্রেড লাইন থ্রু বার্মা আপ টু দিস আরাকান রিজিয়ন আপ টু বে অফ বেঙ্গল, এখানেও তার স্বপ্ন, অর্থাৎ বিপুল টাকার ইনভেস্টমেন্ট গোল্লায় চলে গেল। অ্যান্ড গোটা পৃথিবীতে চাইনিজ কনজিউমার গুডসের ডিমান্ড কমে গেছে, কারণ চাইনিজ কনজিউমার গুডসের কি কোয়ালিটি পৃথিবী জানতে পেরেছে। এবং চাইনিজ যে ওয়ার ওয়েপন্সের যে কি কোয়ালিটি, মোটামুটি কিছুটা বোঝা গেছিল 1978-এ যখন ওরা ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিল। দে অ্যাটাকড ভিয়েতনাম ইন 1978, মনে আছে আপনাদের? অ্যান্ড দে কেম ব্যাক। অলসো ইন দিস টাইম পাকিস্তানকে তুর্কি তার প্রচুর ওয়েপন্স দিয়েছে, চীন দিয়েছে। মোটামুটি কোয়ালিটি অফ দেয়ার ওয়েপন্স কি পৃথিবী দেখতে পেয়েছে। সুতরাং চায়নার কপালে কি দুঃখ আছে সে এখন জানে না। পাকিস্তানের কপালে কি আছে, এটা ডেস্টিনি। আমি একদম নট ডিসার্টেন্ড। আমাদের মেজরিটি বুদ্ধিজীবী, যাদেরকে আমি আনটেলেকচুয়াল বলি, আমার মনে আছে 2011-তে যখন সিপিএম একদম ফল করছে, 237 থেকে 37 নামছে, যখন তারও 2 মাস আগে এই বঙ্গদেশের আনটেলেকচুয়াল বলতে শুনেছি 34 ইয়ার্স সিপিএম রুল করেছে, আরো 34 ইয়ার্স রুল করবে। যেদিন জাপান এবং আইএনের পরাজয় হয়ে গেল ইন দ্য ওয়ার ফ্রন্ট, অনেকে ভেবেছিল যে ভারতবর্ষে ব্রিটিশ রুল আরো চলবে বহু দশক। উনি বলেছিলেন ব্রডকাস্ট, রেকর্ডেড ব্রডকাস্ট, উইদিন 2 years ব্রিটিশ উইল হ্যাভ টু লিভ দিস কান্ট্রি। এটা ডেস্টিনি, কনভিকশন চাই। আজকে জিউসরা 2000 বছর পরে দে হ্যাভ রিগেইন দেয়ার লস্ট ল্যান্ড। ইসরায়েলের ল্যান্ডটা হচ্ছে ওদের মাতৃভূমি, দেয়ার অরিজিনাল ল্যান্ডস। ইসলাম জন্মেছে অনেক পরে, ইসলাম তো 1300 বছরের বাচ্চা। আর জুডাইজম, তাদের ইতিহাস 6000 ইয়ার্সের, তাদের ইতিহাস। দ্যাট ওয়াজ দেয়ার ল্যান্ড। দে হ্যাভ রিগেইনড এ পার্ট অফ দেয়ার লস্ট মাদারল্যান্ড। ঠিক ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষের হিউজ হরাইজন, তার হেমিস্ফিয়ার অনেক বড়। আমরা অনেক জায়গা হারিয়েছি। বিশ্ব সভ্যতার এই যে ক্রাইসিস, যে সংঘাত, এই সংঘাতের পরে
দুটো সভ্যতা তাদের লস টেরিটরি আবার রিগেন করবে। একটা ইসরায়েল উইল টেক ব্যাক দ্য লস টেরিটরিজ, তার জিওগ্রাফিক্যাল এরিনা বাড়বে। ভারতবর্ষ তার যে সভ্যতার যে হেরিটেজ, যে হরাইজন, অনেকটা অংশ ভারতবর্ষ ফিরে পাবে। তার আগে আফগান পাক ফ্রন্টে অনেকগুলো ফ্র্যাগমেন্টেশন হবে, বার্মা বাংলাদেশ ফ্রন্টে অনেকগুলো ফ্র্যাগমেন্টেশন হবে। সাম অফ দি ফ্র্যাগমেন্টস, ফিজিক্সের নিয়ম আছে, একটা বিশাল মিডিয়াতে যদি অনেকগুলো ক্রিস্টালকে আমি রেখে দিই, ঝুলিয়ে দিই, তাহলে সেই মিডিয়াতে দেখা যাবে বড় ক্রিস্টালদের দিকে ছোট ছোট ক্রিস্টালগুলো কলিজ করছে, আস্তে আস্তে ফল করছে অন দ্য সারফেস অফ দ্য বিগ ক্রিস্টাল, অ্যান্ড বিগ ক্রিস্টাল উইল গ্র্যাজুয়ালি এনলার্জ ইন সাইজ। এটাই পৃথিবীর সভ্য নিয়ম, এটা ফিজিক্সের নিয়ম, পৃথিবীর সভ্যতার নিয়ম। পৃথিবীর সভ্যতাতে সাম্রাজ্য সৃষ্টি হয়, সাম্রাজ্য ধ্বংস হয়। এখন এই যে ওয়ার্ল্ড ক্রাইসিস, এই ওয়ার্ল্ড ক্রাইসিসে দুটো 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 সভ্যতা, জিউস দ্য জুডাইজম তার সভ্যতার, দে উইল রিগেইন দেয়ার সাম অফ দেয়ার লস্ট টেরিটরিজ, অ্যান্ড ভারতবর্ষ, এটাই ডেস্টিনি। আজ থেকে যখন বছর 20 আগে আমেরিকান একজন অধ্যাপক গোটা পৃথিবীতে অনেক স্পিচ দিয়ে বেরিয়েছেন, ক্রাইসিস অফ সিভিলাইজেশন, ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস। এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনসের এই ভলিউমসটাতে যে কম্পাইলেশন অফ স্পিচেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিয়ে গেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাতে সেই বক্তৃতার সিরিজে তিনি আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ইউরোপ, ওয়েস্ট, ইস্ট, জাপান, চায়না, বিভিন্ন কান্ট্রিগুলো, তাদের উত্থান কী হবে, কী তার পরিবর্তন ঘটবে, ইভিন অর্থোডক্স খ্রিস্টিয়ানিটি, ক্যাথলিসিটি, প্রোটেস্ট্যান্ট, ওদিকে 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 চীনের যে ধর্ম, যেটা কনফুসিয়াসিজম, বুদ্ধিজম, এই সব বিভিন্ন, ইসলাম ধর্ম, ক্যাপিটালিস্ট কান্ট্রিজ, কমিউনিস্ট কান্ট্রিজ, সোশ্যালিস্ট কান্ট্রিজ, এই বিভিন্নর কি বিবর্তন ঘটবে এ নিয়ে প্রচুর স্পিচ দিয়েছেন। তার স্পিচের মধ্যে কথাও ভারতবর্ষের কি হবে, আর হিন্দু ধর্ম বলে একটা ধর্ম আছে, এটা ধর্ম নট রিলিজন, তার ভবিষ্যৎ কি হবে, এ নিয়ে তিনি এক লাইন চিন্তা করার সুযোগ পাননি বা চিন্তা করতে পারেননি। আমি শেষ করব এবার। মহাকাল কথিত খণ্ড খণ্ড খণ্ডা এবার কি, যারা কিছুক্ষণ আগে মিড ডেতে দেখেছিলেন যুদ্ধ শেষ, ইন্ডিয়া নাকি আমেরিকার কথা একদম মাথা নিচু করে বসে গেছে, ভাই পৃথিবীটা, ইন্ডিয়া, দিস ইন্ডিয়া ইজ নট দ্য ইন্ডিয়া অফ নেহরু আর ইন্দিরা, দিস ইন্ডিয়া ইজ ডিফারেন্ট। China extend full support to China, okay. China extended also full support to Pakistan during Bangladesh war in 1971. America gave full support to Pakistan during 1971. World is this, many powers will go to that side, some powers will come to this side, but you have to move in your own way. বাবু, আমেরিকার সম্বন্ধে ভগবানজি কি বলেছেন এটা বিদ্রূপ করে বলেছেন, এর আসল মানেটা বোঝার চেষ্টা করুন, যে তোমরা এমন সব সরকার চালাচ্ছ যারা আমেরিকার লোক কথাকেই বেদবাক্য বলে মনে করে। আবার এই মানুষটাই ভগবানজি বলেছেন গোটা পৃথিবীতে 50টা যুদ্ধ করেছে আমেরিকা, কোথাও সে জিততে পারেনি, যদি কোথাও জিততে পারে আমার নামে কুকুর পুষে রেখো। Mujib sidelined Tajuddin Ahmed and all real Mukti Yoddhas. Tajuddin Ahmed, yes. Sir, even if you annex now
Do you think it will be like at another Kashmir? Yes, you are right. আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, ওনার কথাই হচ্ছে ইন দ্য কমিউনিস্ট ওয়ার্ল্ড দ্যার ইজ মেনি চেঞ্জেস। ইউ সি, আজকে আজকে আপনি যদি কমিউনিজমের যে উত্থান হলো রাশিয়াতে, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ কমিউনিজম ইন রাশিয়া টুডে? আজকে রামকৃষ্ণ মিশন ইস্কনের বড় বড় অফিস খোলা হয়েছে প্রতিটা টাউনে। আজকে রাশিয়ার আজকে আজকে হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে আফ্রিকার কান্ট্রিগুলোতে, ইভেন সৌদি আরবের মধ্যে মানসিকতার চেঞ্জ এসে গেছে, ইউএইতে চেঞ্জ এসে গেছে। অ্যান্ড সৌদি আরব ইউএই হচ্ছে একদম মনে রাখবেন, এরা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ডের রিলিজিয়াস ক্যাপিটাল, ভেরি রিচ কান্ট্রি। তাদের ফান্ডিং বন্ধ হচ্ছে টু ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান। জাস্ট ওয়েট, চেঞ্জের তিনটে পথ, বিবেক দিয়ে চেঞ্জ, চাপ দিয়ে চেঞ্জ, আর এটা না হলে লাস্ট হচ্ছে ব্লাড বাথ। ইতিহাসের প্রয়োজনে প্রকৃতি যা করার করবেন। নাইনটিন 47, 71, 25 অমৃতের সন্ধান বারবার পাও। ব্রেকিং ইন্ডিয়াজ ড্রোন স্ট্রাইকস পাকিস্তান এয়ারফোর্সেস বেস পেশোয়ার, লাউড এক্সপ্লোশন সার্ড। দেখুন, ওরা ওরা তাসখান চুক্তি ব্রেক করেছে, ওরা সিমলা চুক্তি ব্রেক করেছে, ওরা বাজপেয়ীর সঙ্গে চুক্তি ব্রেক করেছে, ওরা ব্রেক করতে বাধ্য। দ্যাটস দেয়ার ডেস্টিনি। এনি ট্রিটি, এনি পিস, হোয়াট এভার, এনি সিজফায়ার, দে আর বাউন্ড টু ব্রেক। এই ব্রেকটা আসবে ওদের দিক থেকেই, কারণ ওদের ভাগ্য তো এখন লিখিত। ডেথ ইজ দ্যার ডেস্টিনি, ডিসইন্টিগ্রেশন ইজ দ্যার ডেস্টিনি। ওদেরকে এই ভুলগুলো করতে হবে, ওদের অ্যারোগেন্স থেকে। এটা দেখো, যে আর্মি, যে ক্যান ইউ ইমাজিন, যে আর্মিতে রেপ করাটা শেখানো হয়, ওদের রেপ করা শেখানো হয় আর্মিতে। ওই আর্মি পাকিস্তানে, ইস্ট পাকিস্তানে লক্ষ লক্ষ বাঙালি মেয়েদের রেপ করেছে। ওরা ভুট্টোকে ফাঁসি দেওয়ার আগে জেলে রেখেছিল, তাকেও রেপ করেছে। এত পারভার্টেড। ওরা ইমরানের উপরে রেপ করেছে, ওদের রেকর্ডস বলছে। এটা একটা লেচারাস নেশন, একটা লেচারাস আর্মি। লেচারাস আর্মি কখনো জিততে পারে না। ডেথ ইজ ডেস্টাইন্ড। ইন্ডিয়া ডিক্লেয়ার্ড এ সিজফায়ার। ডু ইউ থিঙ্ক ইট ইজ বিকজ অফ দি ইউএসএ প্রেশার? কিছু লোক মনে করে প্রেশার, লোকের তো চিন্তা করার স্বাধীনতা আছে ভাই। ওয়ার্ল্ড একটা ইউ হ্যাভ টু ফলো সাম ডিপ্লোম্যাসি। ভাই, যারা একটা পঞ্চায়েত চালাতে পারবে না, তারা যদি এখন ইফ দে ডেয়ার টু অ্যাডভাইস দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, মোদিজি অথবা দোভালজিকে যদি আজকে তারা অ্যাডভাইস করেন এই করা উচিত, এই করা উচিত নয়, তার কিছু করার নেই। একটা পঞ্চায়েত চালিয়ে দেখো ভাই, দে আর রানিং এ কান্ট্রি। You have to be diplomat. India declares ceasefire. Do you think because of ভাই কোনো লিখিত চুক্তি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ইউএসএ প্রেসারাইজড, পাকিস্তান ভায়োলেটেড। ceasefire today. I don't think we cannot capture Pakistan. I don't think we cannot capture Pakistan. মানে you think we can Pakistan? আমাদের পুরো পাকিস্তান দখল করার দরকার নেই এখন। ইন দ্য ফার্স্ট ফেজ উই নিড নট ক্যাপচার পাকিস্তান। আমাদের স্ট্র্যাটেজি হবে টু এনকারেজ ফ্র্যাগমেন্টেশন, এনকারেজ আ রিবেল ফোর্স ইন দ্য পাক, আফগান পাক এরিয়া, ইন বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এরিয়া, we are and Sindhu. Encourage to lead fragmentation. আমাদের দরকার নেই। লেট দেম কাম টু টার্মস। ওদের মধ্যে পরিবর্তন ঘটুক। পরিবর্তন না ঘটিয়ে ওদেরকে আমাদের মধ্যে নিলে ওরা
এখানে প্রবলেম ক্রিয়েট করবে। লেট দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হোয়াট শুড বি অ্যান্ড হোয়াট শুড নট বি। ফার্স্ট স্টেজ ফ্র্যাগমেন্টেশন, বোথ ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান। উই নিড নট ক্যাপচার, এবং আমাদের ওয়ার ডিক্লেয়ারের প্রয়োজন নেই একদম। রাদার উই শুড কন্টিনিউ মোর গরিলা ওয়ারফেয়ার, মেবি আনডিক্লেয়ার ওয়ার, তাই চলুক, ফুল ফ্লেজেড ওয়ারের প্রয়োজন নেই। ইন্টারেস্টিং আর্গুমেন্ট কি আছে? সায়ন্তন, ইন্টারেস্টিং আর্গুমেন্ট অ্যাজ অলওয়েজ। You have to wait. ব্রেকিং ইন্ডিয়ান ড্রোন স্ট্রাইক পাকিস্তান, আমি একদম ফ্রাস্ট্রেটেড নই। আমরা যারা একটা পঞ্চায়েত রান করতে পারবো না, একটা স্কুলের হেডমাস্টারি করতে পারবো না, 1000 ছেলেকে কন্ট্রোল করতে পারবো না, বাড়ির বাড়ির ভাই বোনেদের কন্ট্রোল করতে পারবো না, করতে পারি না, উই শুড নট গিভ অ্যাডভাইস টু অজিত দোভাল অর মোদিজি। বড় বড় অ্যাডভাইস দেওয়ার আগে একটু সাবধানে কথা বলা উচিত। হোয়ার ওয়াজ ইন্ডিয়ান আর্মি বিফোর 2014? হোয়ার ওয়াজ ইন্ডিয়ান আর্মি and where it is today? চায়নার বিরুদ্ধে আমরা কখনো সুদীর্ঘকাল কখনো আমরা অফেন্স নিতে পারিনি। উই হ্যাভ টেকেন অফেন্স। শুভরাত্রি।